রাজ্যে শিল্পের বাস্তব পরিস্থিতি মেনে নিলেন অর্থমন্ত্রী। বাস্তবকে স্বীকার করে ভবিষ্যতের রোড ম্যাপ। ক্ষমতায় আসার পরই রাজ্যে টাটাকে ফেরাতে তৎপর বিজেপি সরকার। অর্থমন্ত্রী বলেন, সিঙ্গুরের পর পশ্চিমবঙ্গের ছবিতে কালি লেগেছে। শিল্প বাণিজ্য বান্ধব পশ্চিমবঙ্গই পাখির চোখ বলে বার্তা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কোথাও একটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে শিল্পের স্বপ্নের উড়ানের কথা বলা হচ্ছে। কেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে? 2008-এর 3রা অক্টোবর, পুজোর ঠিক আগে সিঙ্গুর থেকে টাটার বিদায়, এবং টাটার বিদায়ের সঙ্গে সঙ্গে শিল্পবান্ধব পরিবেশ যে রাজ্যে থাকতে পারে সেই কনসেপ্টটাই বিদায়ী হয়ে গিয়েছিল। অর্থাৎ অন্যান্য রাজ্যের কাছে, শিল্পপতিদের কাছে, বিনিয়োগকারীদের কাছে এই রাজ্যে শিল্পের ভবিষ্যৎ অন্ধকার বলে সেদিন প্রমাণ হয়ে গিয়েছিল যে রাজ্যে টাটারাই শিল্প করতে পারছে না। এটা বাস্তব, এটা মেনে নিতে হবে। তারপরে আমরা কি দেখেছি? বছরের পর বছর শিল্প সম্মেলন হয়েছে, শিল্পপতি বিনিয়োগকারীরা কখনো কখনো আসার চেষ্টা করেছেন, আসতে পারেননি, তল্পিতল্পা গুটিয়ে চলে গিয়েছেন। তার নানাবিধ কারণ আছে। বাস্তবের মাটি কি? বাস্তবের মাটি হলো ওড়িশা, আসাম, এই দুটো রাজ্যের থেকে পার ক্যাপিটা ইনকামে আমরা পিছিয়ে আছি। আমরা সত্যি পার ক্যাপিটা ইনকামে পিছিয়ে রয়েছি। এই জায়গাটা যখনই আমি জানাচ্ছি তখনই আমার একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি হচ্ছে শিল্পপতিদের কাছে, বিনিয়োগকারীদের কাছে। কারণ তারা যে ডেটাবেস দেখছেন সেই ডেটাবেসের সঙ্গে অর্থমন্ত্রীর কথা হুবহু মিলে যাচ্ছে, কোনো লুকোচুরির গল্প নেই। তখন তারা বুঝছেন যে যখন কেউ মিথ্যা কথা বলছে না, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলছে, শিল্পপতিদের আহ্বান করছেন, তাহলে সেই আহ্বানে, সেই ডাকে সাড়া দেওয়া যায়। Two of our neighboring states I can single out had outbid us quite decisively, and Orissa had become the favored destination for most people in Eastern India. I compliment Orissa for it, but I think it falls upon us to actually now compete with them. বন্ধ মিল, আগের ইন্ডাস্ট্রিয়াল জমি এরকম অনেক পড়ে আছে, সেটাকে আবার ফিরিয়ে এনে ডিপ্লয় করতে, কলকাতাকে ফিরিয়ে আসতে গেলে যে ডেরিলিক্ট ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড যেটা আছে সেটাকে ফিরিয়ে আনতে হবে, সেটাকে রিডিপ্লয় করতে হবে। কনসেন্ট্রেশনটা ম্যানেজ করা হচ্ছে আরবান ডেভেলপমেন্ট। কনসেন্ট্রেশনটা মানে ডিকনজেস্ট করে এদিক ওইদিক পাঠিয়ে দিয়ে তাহলে ওটা আরবান সেন্টারই থাকে না। মুম্বাইতে আজকে যে ট্রাফিক জ্যামগুলো হয়, 30 বছর আগে ওর থেকে বেশি ট্রাফিক জ্যাম হতো। 30 বছর তুলনায় তো আজকে বেশি লোক থাকে, কিন্তু ট্রাফিক জ্যাম কম হয় কেন? কেন কি ওখানে ইনফ্রাস্ট্রাকচার বানানো হয়েছে। কনসেন্ট্রেশনের জন্য ইনফ্রাস্ট্রাকচার বানানো ইজ দ্য গেম। 15ই জুন মাননীয় মুখ্যমন্ত্রী 30 মিনিটের জন্য পিএলএস কে সময় দেন। আমরা 5টা ডিসিশন নিয়েছি। প্রথম হচ্ছে এই 5 ইয়ার প্ল্যানে পশ্চিমবঙ্গে বাই AGM 28 1,000 কোটি টাকার বিনিয়োগ আমরা সম্পূর্ণ করব। তার মধ্যে আমি একটু ভেঙে বলে দিই, 600 কোটি টাকা হবে অন হেলথ কেয়ার, 400 কোটি টাকার অন ফুল স্পেকট্রাম অনকোলজি, 150 কোটি টাকার আমরা করছি ডিস্ট্রিক্ট হাসপাতাল বারাসত। দ্বিতীয়ত, আমরা ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে এবং রাজারহাট নিউ টাউনে L&Tর সহায়তায় লিভ ওয়ার্ক প্লে 3 ডাইমেনশন নেবারহুড তৈরি করছি, যেখানে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল মল থাকবে। সেটার জন্য আমরা 500 কোটি টাকা ইনভেস্ট করছি। সেটা 2029-এর মধ্যে চালু হয়ে যাবে। 2030-এ AGM এর মধ্যে আমরা আরো 30% মর্যাদাপূর্ণ কর্মসংস্থান দিতে পারবো, মানুষ যেন বাংলা থেকে চলে না যায়। We have 4 factories. The 5th one we are setting up in Panagar. The initial investment that we had envisaged was about 350 to 400 crores. We are waiting for the industrial policy and the incentives to be announced. Once that is done, we would like to scale it up to 600 crore plus. So that's an investment which we promise. কোনো জায়গায় যদি কেউ কাজ করতে যান, চাকরি করতে যান, কি দেখেন? প্রথমে দেখেন যেখানে তার অফিস, সেই অফিসে যাওয়া আসার সুবিধা কি আছে, কিভাবে যাওয়া আসা করবেন। ইনফ্রাস্ট্রাকচার আমাদের রাজ্যে প্রথমেই বিজেপি সরকার আসার পর রেল যে পরিমাণ প্রকল্পের কথা বলেছে, কারণ শিল্প করতে গেলে রেলের গুরুত্ব অপরিসীম। রেল লাইন যদি ঠিকমতো না যায় তাহলে শিল্প করা মুশকিল। 2 নম্বর হলো সড়ক সম্প্রসারণ যেভাবে হচ্ছে। 3 নম্বর
দাদন পাত্রবাড়ের প্রস্তাব প্রকল্পের কথা, এই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে বুঝবো যে একজন শিল্পপতি বা বিনিয়োগকারী এখানে শিল্প করতে এলে তার যে পরিকাঠামো দরকার, মালপত্র নিয়ে আসা বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য সেই পরিকাঠামো দিতে রাজ্য প্রস্তুত হয়ে আছে। রাজ্যে এবার আস্তে আস্তে সেই পরিকাঠামো তৈরি হচ্ছে, জলপথে হোক বা স্থলপথে। পাশাপাশি মনে রাখতে হবে আমাদের বালুরঘাট বা পুরুলিয়ার মতো জায়গা, এই রকম জায়গাতেও এয়ারপোর্ট তৈরি করার কথা এবারে রাজ্য বাজেটে বলা হয়েছে। অর্থাৎ একজন কেউ যদি জমি দেখতে যাবেন শিল্পের জন্য, তিনি কলকাতা থেকে পুরুলিয়া যাবেন 7 ঘন্টা ড্রাইভ করে, এটা তো হতে পারে না। যদি সেখানে একটা আমার এয়ারপোর্ট থাকে তাহলে চট করে গিয়ে তিনি দেখে আসতে পারবেন, এটা একটা সুবিধার জায়গা। সবচেয়ে সুবিধার জায়গা কি না, আমরা যখন কোনো জায়গায় কোনো অফিসের কথা বলি তখন আমরা কি বলি? আমরা বলি সেখানকার কাজের পরিবেশ কেমন। এই কাজের পরিবেশ, শিল্পপতিরা যে এতদিন সবাই আসেননি তা না, কেউ কেউ এসেছেন, আসার চেষ্টা করেছেন, আবার ফিরে গিয়েছেন। কেন? তার কারণ তিনি যে কারখানার পাঁচিলটা করবেন, সেই পাঁচিলটা দেওয়ার জন্য ইট কোথা থেকে নেবেন, বালি কোথা থেকে নেবেন, সুরকি কোথা থেকে নেবেন, কারা কাজ করবেন, এই সব সিদ্ধান্ত নেবে একটা থার্ড পার্টি, যাকে সহজ বাংলায় এখন সিন্ডিকেট বললে পরিচিতি পাওয়া যায়। সিন্ডিকেট, এই সিন্ডিকেট কারা চালাতো? যারা তোলাবাজ, যারা গুন্ডা। আমরা গতকালই দেখিয়েছিলাম যে এই তোলাবাজি আর গুন্ডামি রোধের জন্য 2টো বিল আসছে। যে 2টো বিল রাজ্য আনছে, সেই 2টো বিলে কি রয়েছে না, তোলাবাজ বা গুন্ডা যদি তারা গুন্ডামি করে তাহলে অন্তত 1 বছর পর্যন্ত তাদের আটকে রাখা যাবে। শুধু তাই নয়, এলাকা ছাড়া করার প্রভিশন রয়েছে। ভাঙচুর, আগুন লাগালো, এই যে ইউনিয়নের নামে, সিন্ডিকেটের নামে ক্ষতি করা, সম্পত্তির ক্ষতি করা, যদি ক্ষতি করে তো সেই পয়সা দেবে কে? এই নতুন বিল বলছে যারা যারা ক্ষতি করেছে দরকার হলে তাদের সম্পত্তি ক্রোক করে সেই পয়সা তুলে দেওয়া হবে। এবার আমাকে বলো যে যারা শিল্প করতে আসছেন তাদের কাছে এটা ভরসার জায়গা কিনা, যে যদি কেউ এরকম করে রাজ্য সরকার তৎপর রয়েছে তাহলে আমার টাকাটা মার যাবে না, আমি কাজটা করতে পারবো, আমার সঙ্গে কোনো এমন কিছু হবে না যাতে আমার কাজ থমকে যাবে, আমি নিজের মতো করে কাজ করতে পারবো। আর কাজ করার জন্য যে কাঁচামাল আনার প্রয়োজন বা সেটা নিয়ে যাওয়ার জন্য যে রাস্তার দরকার, রেলপথের দরকার, সেই সব কিছুর ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে, তাই আজ শিল্পপতিরা আগ্রহ দেখাচ্ছেন। তাই একের পর এক আমরা দেখতে পাচ্ছি আমুল থেকে শুরু করে এখন একের পর এক শিল্পপতিরা তারা আসছেন এবং ওই যে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভবিষ্যতের উড়ান, সেই উড়ানের কথা যখন বলছেন অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, তখন শিল্পপতিরা আরো উৎসাহী হচ্ছে। তারাতলায় উদ্ধার কাজ করছে এনডিআরএফ এর 7টি দল। ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক মেশিন। क्या क्या टेक्नोलॉजी आप लोग यूज कर रहे हैं? अभी हमारी ओवरलैप कर रहे हैं हम लाइव विक्टिम डिटेक्टिंग कैमरा से, उसके साथ एकॉस्टिक्स हम यूज़ कर रहे हैं, उसके बाद से विक्टिम लोकेटिंग कैमरास हमारे पास है, हम उसको यूज़ कर रहे हैं। कुछ चूँकि 48 आवर्स हो गया है, कुछ वेपर में स्मेल्स इस तरह से होंगे तो फॉर्मेशंस होते हैं सर्टेन गैस का, उसके हम इक्विपमेंट्स यूज़ कर रहे हैं सो डैट कि हमें कुछ इंडिकेशंस मिले इन सबको, और सी थ्रू रडार्स हम देख रहे हैं उसके मदद से। कोई स्मेलिंग मिल रहा है? हाँ, स्मेल्स तो आ रहे हैं। आ रहा है। তারাতলায় তুরস্কের আদলে উদ্ধার কাজ। তুরস্কে ভূমিকম্পে ভারতের অপারেশন দোস্ত। তুরস্ক বিপর্যয় এনডিআরএফ পাঠিয়েছিল ভারত। তুরস্কে 100 ঘন্টা আটকে থাকার পরও একজনকে উদ্ধার করে এনডিআরএফ। তারাতলায় তুরস্ক মডেলে চলছে পকেট সার্চ। উদ্ধারে হাতে হাত, ডাবল ইঞ্জিনে উদ্ধারে গতি। পুলিশের সঙ্গে উদ্ধারে এনডিআরএফ সেনা। রাজ্যকে ধন্যবাদ এনডিআরএফ 2nd ব্যাটালিয়নের কমান্ডেন্ট মনীষ रंजन। स्टेट की तरफ से बहुत फास्ट रिस्पॉन्स है, बहुत ज़्यादा है, और हर एक मिनट पे मतलब एक्सट्रीम कोऑर्डिनेशंस के साथ हम लोग काम कर रहे हैं।
और कि बहुत क्विकली हमारा रिस्पांस उनकी तरफ से भी आ रहा है, जिसके कारण हम इतने बहुमूल्य लाइफ्स को बचा पाए। তারাতলার বিপর্যয় থেকে আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছিলেন মনু কুমার। একটা ফোন কলের সূত্র ধরে তার কাছে পৌঁছেছিল সেনাবাহিনীর উদ্ধারকারী দল, কিন্তু তারপরও শেষ রক্ষা হলো না। উদ্ধার হওয়ার 24 ঘন্টার মধ্যেই মৃত্যু। ফোন কল প্রাণ বাঁচিয়েছিল তার, কিন্তু শেষ রক্ষা হলো না। তারাতলার ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়ার 24 ঘন্টার মধ্যেই মারা গেলেন বিহারের বাসিন্দা মনু কুমার। বুধবার রাত তখন 2টো। তারাতলার দুর্ঘটনাস্থল জুড়ে বিভীষিকার ছবি। ভেতরে আটকে পড়া মানুষের বাঁচার আরতি, বাইরে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের মধ্যেই একজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা মনু কুমার। বছর 19-এর এই তরুণ এ রাজ্যে এসেছিলেন দিনমজুরের কাজ করতে। কে জানতো সেটাই তার শেষ আশা হবে। প্রায় 14 ঘন্টা আটকে থাকার পর ধ্বংসস্তূপের নিচ থেকেই এক বন্ধুকে ফোন করেন মনু। ফোনে কাতর আরতি, আমাকে বাঁচাও। মনুর বন্ধু দিনমজুরের কাজ করেন, ঘটনাস্থলের কাছেই থাকেন। ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন তিনি। মনুর ফোনের কথা বলেন উদ্ধারকারী দলকে। মনু কুমারের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করতে শুরু করে সেনাবাহিনী। লোকেশন ট্র্যাক করে বুধবার ভোর 6টা নাগাদ মনুকে উদ্ধার করা হয়। কংক্রিটের অতল অন্ধকার থেকে মোবাইল স্ক্রিনের আলো আর একটা ফোন কলই হয়ে উঠেছিল তার বেঁচে থাকার লাইফ লাইন। সেনা জওয়ানদের হাত ধরে যখন নতুন সকালের আলো দেখলেন মনু, মনে হয়েছিল মৃত্যুকে জয় করে ফিরলেন এক রিয়েল লাইফ হিরো, ঠিক সিনেমার মতো। फोन किया था कि हम सही सलामत है, हमको जल्दी बाहर निकालिए। मोनू कुमार 2 बजे रात के कॉल किया। উদ্ধারের পর এসএসকেএম এর ট্রমা কেয়ারে তার চিকিৎসা চলছিল। সেখানেই মৃত্যু। উদ্ধার হয়েও শেষ রক্ষা হলো না। নিউজ 18 বাংলা। বেআইনি নির্মাণে এবার জিরো টলারেন্স। তৃণমূল আমলের অনুমোদনে নির্মাণ আপাতত বন্ধ। 31শে জুলাই পর্যন্ত বাণিজ্যিক নির্মাণ বন্ধ থাকবে, ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের আমলে অনুমোদনে নির্মাণ আপাতত বন্ধ। 31শে জুলাই পর্যন্ত নির্মাণ বন্ধ। 31শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত বাণিজ্যিক নির্মাণ। বেআইনি নির্মাণে জিরো টলারেন্স নীতি বিজেপি সরকারের। নির্দিষ্ট কিছু জায়গায় হাই রাইজ এবং কমার্শিয়াল বিল্ডিং সরকারি চালু থাকা দপ্তর এবং এমার্জেন্সি সার্ভিসেস বাদ দিয়ে আমরা 31 জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি এবং দুটো এক্সপার্ট সংগঠন আমাদের রাইটস এবং আইআইটি খড়গপুরকেও রাখা হয়েছে। 3 ধরনের কাজ হবে। একটা হচ্ছে রিজেকশন হতে পারে গ্রস ভায়োলেশন থাকলে, রেকটিফিকেশনের অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হবে, রেকটিফাই যে করে নিবে নকশাতে, ডিজাইনে, কনস্ট্রাকশনে, প্রোটেকশনের জন্য। আর যারা ঠিকঠাক আছে, যেমন যেমন আসবে তেমন তেমন ক্লিয়ারেন্স তারা পেতে থাকবে। সবাইকে একসঙ্গে ওয়েট করার বিষয় নয়, সবকে আটকে রেখে নগরায়ন বা সবটা আটকানো আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে গার্ডেন রিচ থেকে কসবা তিলজলা হয়ে লাস্ট তারাতলা যে ইনসিডেন্ট গুলো 1 বছরের মধ্যে দেখলাম,
এর একটা নিয়ন্ত্রণ, একটা শেষ, একটা জীবনের অনেক দাম রয়েছে। বেশ কিছু এলাকা আপনাদেরকে দেখাই একটু ম্যাপের মাধ্যমে কোন কোন এলাকা নজরে বেআইনি নির্মাণ। দক্ষিণ দমদম 31শে জুলাই পর্যন্ত এখানে সমস্ত রকম বাণিজ্যিক নির্মাণের কাজ বন্ধ। দক্ষিণ দমদমের পর রয়েছে বরানগর পুরসভা, বরানগর পুরসভাতেও একই নির্দেশিকা। এরপর কামারহাটি পুরসভা, বালি, হাওড়া, বেশ কয়েকটি এই জায়গাগুলোর বিভিন্ন ওয়ার্ডে সেখানেও 1 মাস নির্মাণ কাজ বন্ধ থাকবে। প্ল্যান অডিটে ছাড়পত্র মিললে তবেই ফের নির্মাণ করার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমরা যে আইডেন্টিফাইড এরিয়া করেছি ইনিশিয়ালি, কলকাতা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাজারহাট নিউ টাউন এলাকা, ইনক্লুডিং নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি NKDA, পূজালি, বারুইপুর, বজবজ, মহেশতলা, রাজপুর, সোনারপুর, এর সাথে আজকে আমরা যুক্ত করেছি সাউথ দমদম, কামারহাটি এবং বরানগর। আর পার্ট অফ HMC, পার্ট অফ বালি, মূলত গঙ্গার পাশে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে সেটা উমেশ রায়, UDMA, HMC তারা কথা বলে আইডেন্টিফাই করবে ওয়ার্ডগুলো। সেখানেও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন গুলোর ক্ষেত্রেই বলা হয়েছে রেল, মেট্রো রেল, আমাদের সরকারি যে কাজ, পোর্টের যে কাজ, NH এর কাজ, স্টেট হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজ বা অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে কাজ রয়েছে সেই কাজকে এর আওতার বাইরে রাখা হয়েছে। বহুতলে অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখা হবে। G+5 হলেই সেখানে বহুতল হিসেবে অডিট। বাণিজ্যিক বহুতলে ফায়ার অডিট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার তার একটা অডিট হাই রাইজ বিল্ডিং গুলোতে, কমার্শিয়াল বিল্ডিং গুলোতে সেই কাজটাও তারা করবে। এটা খুব এসেন্সিয়াল, কারণ তিল জ্বলার ঘটনাটার সঙ্গে ফায়ারের অ্যারেঞ্জমেন্ট, ইকুইপমেন্টস এবং ফায়ার লাইসেন্সের কোশ্চেন রিলেটেড ছিল। আর গার্ডেন রিচ আর তারাতলার ক্ষেত্রে গার্ডেন রিচে তো প্ল্যানই ছিল না, আর এখানে ডিফেক্টিভ প্ল্যান ছিল, সুপারভিশন ছিল না। তার ফাইন্ডিংস কমিটিও বলবে। আমরা ইনিশিয়ালি যা পেয়েছি, উই আর নট ইঞ্জিনিয়ার। আর এবার সিভিল ডিফেন্সের কর্মীদের প্রশিক্ষণ চায় রাজ্য। আরো একবার আপনাদেরকে জানাই, সিভিল ডিফেন্সের কর্মীদের প্রশিক্ষণ চায় রাজ্য। রাজ্যের 80,000 সিভিল ডিফেন্স কর্মীকে প্রশিক্ষণ দেবে NDRF। তারাতলার ঘটনার পর পদক্ষেপ বিপর্যয় মোকাবিলা দফতরে। বিপর্যয়ে আধুনিক সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। এই যে ভারী বিম, এ কাটার কোন মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন। লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি। কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোন আধুনিক যন্ত্রপাতি নেই, কোন পেশাদার টিম নেই। রাজ্যে সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ারদের এবার প্রশিক্ষণ দেবে NDRF। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই এই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। তারাতলার বিপর্যয়ের ঘটনার পর এবার NDRF-কে এই প্রশিক্ষণের দায়িত্ব দিচ্ছে রাজ্য। NDRF যে ধাঁচে প্রশিক্ষণ নিয়েছে সেই ধাঁচেই এবার রাজ্যের সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররাও প্রশিক্ষণ নেবেন। বর্তমানে প্রত্যেকটি জেলা মিলিয়ে প্রায় 7 থেকে 8 হাজার সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার রয়েছে রাজ্যে, যারা বিভিন্ন সময় কলকাতা সহ জেলায় জেলায় বিপর্যয় হলে তারা পরিস্থিতির সামাল দেন। কিন্তু তাদের কাছে NDRF-এর ধাঁচে প্রশিক্ষণ নেই, আর সেই প্রশিক্ষণই এবার NDRF-এর থেকে নেবে রাজ্যের সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। কলকাতা পুরসভা এলাকার বেআইনি নির্মাণে নজর। পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক পুর কমিশনারের। কলকাতা পুরসভার 144 ওয়ার্ড ঘুরে নজরদারি। বেআইনি নির্মাণ চিহ্নিত করে পদক্ষেপ। আমরা SOP-তে ঠিক করছি। আমরা মোটামুটি আশা করি নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে। SOP রেডি করা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের আমলে অনুমোদন দেওয়া নির্মাণ কাজগুলি কতটা বৈধ হয়েছিল সেটা খতিয়ে দেখতে যে হাই পাওয়ার কমিটি রাজ্য সরকারের তরফে করা হয়েছিল, রাজেশ পাণ্ডে আইএএস তার নেতৃত্বে, সেই কমিটির প্রথম বৈঠক কলকাতা পুরসভায় অনুষ্ঠিত হলো। মূলত এই কমিটি কিভাবে কাজ করবে এবং সেখানে এসওপি কি হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর কি হবে, কি কি কাজ করা হবে, ভিজিট কিভাবে করা হবে, কাদেরকে নিয়ে ভিজিট করা হবে। আর সেই বৈঠকে যারা সদস্য তার মধ্যে পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার যেমন ছিলেন অজয় নন্দা, তেমনি কলকাতা পুরসভার কমিশনার এবং প্রশাসক স্মিতা পাণ্ডে সহ আধিকারিকরা ছিলেন। এবং সেখানেই কিভাবে এই পরবর্তীতে এই ভিজিট পরিদর্শনের কাজ করা হবে এবং কিভাবে এই নির্মাণের অনুমোদনগুলো খতিয়ে দেখা হবে তার বিস্তারিত আলোচনা হয়েছে। প্রথম বৈঠক কলকাতা পুরসভায় রাজ্য সরকারের নির্দেশিকার পর কাজ শুরু করে দিলেন যারা এই হাই পাওয়ার কমিটিতে রয়েছেন। ক্যামেরায় রাজীব সিংয়ের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। তারাতলায় বেনিয়মের গোডাউনে বিপর্যয়, আর সেখানে ধ্বংসস্তূপে চাপা পড়ে 15 জনেরই মৃত্যু। হাই পাওয়ার তদন্ত কমিটি গঠন, মুখ্যমন্ত্রী আজ ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ কমিশনার অজয় নন্দা। যে ছবি আপনারা দেখছেন, দুর্ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার। তারাতলায় বেনিয়মের গোডাউনে বিপর্যয়, পৌঁছে যান আজ পরিদর্শনে ঘটনাস্থলে আরও একবার পুলিশ কমিশনার অজয় নন্দা। সব এরিয়া ক্লিয়ার হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে। আর কোনো ডেড বডি আছে কিনা এটা নিয়ে খুবই অল্প সংশয় আছে, একটু সংশয় আছে। টোটাল নাম্বার করছি, এমনি কোনো ফাউল স্মেল আসছে না। এবং এনডিআরএফ টিম কিন্তু বিভিন্ন জায়গা হোল করে বিভিন্ন জায়গায় স্ক্যানিং করেছে। ফাইনাল লিস্ট আমরা করতে পারছি না, কিন্তু এদের কাছে ওই রেজিস্টারটা নেই। যেখানে কত লোক সাইটে কাজ করে ওই রেজিস্টারগুলো এরা মেনটেন করেনি। যাদের অ্যারেস্ট করেছি ওদের জিজ্ঞাসাবাদ করে, আরো কিছু যারা জীবিত আছে ওদের ফ্যামিলি মেম্বারকে জিজ্ঞাসাবাদ করে সার্টেন করছি ইজ দেয়ার এনি চান্স অফ সামবডি স্টিল সার্ভাইভিং দেয়ার অর মেবি ডেড অলসো। এটা যখন সার্টেন হয়ে যাবে তারপরে পুরো এরিয়াটা কিন্তু ক্লিনিং পুরো হবে, তোলা হবে, ফ্লোর বাই ফ্লোর ক্লিনিং করা হবে।